প্রিয় গল্পসাথী, সপ্তাহের সেরা গল্পে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে আরেকটি ভালো লাগার গল্প, ভালোবাসার গল্প নিয়ে আমরা চলে এসেছি আপনাদের কাছে। আজকের গল্প পাঠ শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ। আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করার পাশাপাশি আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, আরও অনেকটা পথ চলতে আমাদের সাহায্য করবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করুন, আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। শুনুন সুশীল মজুমদার ক্রিয়েশনসের নিবেদনে আজকের ভালো লাগার গল্প, ভালোবাসার গল্প, প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের অন্যতম সেরা গল্প, প্রেতাত্মার প্রতিশোধ। নাচতে নাচতে ভেসে যাচ্ছিল নৌকো। কেবল নৌকো নয়, নাচছিল মহানদীর স্রোতে আলো আর ছায়া, চাঁদ আর তারা। নদী তীরের বনভূমি থেকে বাতাস বহন করে আনছিল অশ্রান্ত পত্রমর্মর। অনেক দূর থেকে তান ধরেছিল কোনো এক গানের পাখি, চঞ্চল হয়ে আনন্দের ছন্দে। অরণ্যের মাঝখানে দেখা যাচ্ছে একটা মস্ত পাহাড়কে ঝাপসা ঝাপসা, যেন ওখানে কৌতূহলী পৃথিবী তৃণশয্যায় উঁচু হয়ে শূন্যে মাথা তুলে দেখে নেবার চেষ্টা করছে প্রকৃতির সাজঘর। নৌকো চালনা করছিল দুই বন্ধু, প্রমোদ এবং প্রফুল্ল। কারোরই বয়স 25-26-এর বেশি নয়। মাঝে মাঝে তারা শখ করে এমনই নৌকো নিয়ে বেরিয়ে পড়ে। সন্ধ্যা ক্রমে হারিয়ে গেল রাত্রির মাঝখানে। কোনো দিকে আর কোনো জীবের সাড়া নেই। শোনা যায় কেবল অরণ্যের শ্যামল ভাষা আর নদীর জলরাগিনী। নৌকো চালনা ছেড়ে দুজনেই হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল নীলাকাশ জোড়া তারকা সভার সভাপতি চাঁদের দিকে। প্রমোদ, একটা গান শোনাও। প্রমোদ জবাব দিলে না। আজকের রাতটা ভালো লাগছে, তুমি একটা গান গেয়ে তাকে আরো সুন্দর করে তোলো। গান গাইতে ভালো লাগছে না। কেন? মনে হচ্ছে যেন কি এক চরম অমঙ্গল আমার সঙ্গে দেখা করার চেষ্টা করছে। হাসলে যে? এমন সুন্দর রাত, এমন চাঁদের আলো, এমন নদীর গান, এর ভেতর তুমি অমঙ্গলকে সন্ধান করছো? আমি সন্ধান করছি না প্রফুল্ল, অমঙ্গলই করছে আমাকে সন্ধান। আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি পরলোকের সিংহদ্বার। ভাই প্রমোদ, তোমার মুখে প্রায় এসব কথা শুনতে পাই, এর কারণ কি বলো তো? বন্ধু, বিনা কারণে কেউ অমঙ্গলকে ধ্যান করে না। অমঙ্গলকে ধ্যান? হ্যাঁ, এখন অমঙ্গলই হচ্ছে আমার একমাত্র ধ্যান ধারণা। তুমি পাগল। যদি তুমি আমার জীবনের কথা জানতে, তাহলে আমাকে পাগল বলতে তোমার বাধ্য। এই কথা তোমার মুখে সাজে না। কেন? নিজের জীবনকে তুমি নিজেই রহস্যটা ঘেরা পথ দিয়ে ঢেকে রেখেছো। কতবার তোমার জীবনের কথা শুনতে চেয়েছি, কিন্তু তুমি কি কোনোদিনই আমার প্রার্থনা পূরণ করেছো? প্রমোদ উঠে বসল ধীরে ধীরে, তারপর আস্তে আস্তে বললে, কেন যে তোমাকে আমার জীবনের কাহিনী বলিনি তা কি তুমি জানো? কেমন করে জানবো বলো? আমি গণৎকার নই,
আমার জীবনের কথা হচ্ছে অলৌকিক। অলৌকিক? হ্যাঁ, অলৌকিক বা অপার্থিব। শুনলে তুমি বিশ্বাস করবে না। তোমার চেয়ে বড় বন্ধু আমার আর কেউ নেই। তোমার কথায় আমি করব অবিশ্বাস? কেবল অলৌকিক নয়, আমার জীবনের কথা হচ্ছে ভয়ঙ্কর। তোমার সর্বাঙ্গ হবে রোমাঞ্চিত, শেষ পর্যন্ত হয়তো সহ্য করতে পারবে না। প্রফুল্ল সবিস্ময়ে প্রমোদের মুখের পানে খানিকক্ষণ তাকিয়ে রইল বোবার মতো। তারপর সেও উঠে বসে হাসতে হাসতে বললে, বন্ধু, জীবন বড়ই একঘেয়ে, কিন্তু তোমার কথায় পাচ্ছি অ্যাডভেঞ্চারের গন্ধ। রোমাঞ্চিত হতে আমি ভালোবাসি। পৃথিবীতে বসেই যদি অপার্থিবের সন্ধান পাওয়া যায় তা মন্দ লাগবে বলে মনে হয় না। বেশ, ব্যক্ত করো তোমার জীবন কাহিনী। চাঁদের দুধের ধারা মাখা নদীর স্রোতের সঙ্গে নৌকো ভেসে যাচ্ছিল আপনা আপনি। হঠাৎ থেমে গেল বাতাসের উচ্ছ্বসিত গতি, স্তব্ধ হয়ে গেল বনমর্মর, ক্ষীণ হয়ে এলো নদীর কলতান, এবং সেই স্তব্ধতার মধ্যে আচম্বিতে জাগ্রত হলো কোথায় রক্তলোভী ব্যাঘ্রের ভয়াবহ গর্জন। শুনলে? কি? কোথায় বাঘ ডাকছে? ডাকুক গে, তাতে আমাদের কি? কিছু না, বিশ্বাস করো আর না করো, শোনো তবে আমার কথা। আমরা যখন আসামের এক জঙ্গলে বাস করতুম তখনকার কথাই আমি ভালো করে বলবো। কিন্তু আমাদের আদিবাস ছিল বাংলাদেশে, 24 পরগনা জেলায়। যে কারণে আমাদের নিজের দেশ ছাড়তে হয়েছিল, আগে সেই কথাই বলি। ভাই বোনে আমরা ছিলুম 3টি, দাদা, আমি আর মায়া। বাবা খুব ধনী না হলেও লাখখানেক টাকার মালিক ছিলেন, তারই সুদে স্বাধীনভাবে চলতো আমাদের সংসার। মায়াকে প্রসব করার পরেই আমার মা মারা পড়েন। বাবা ছিলেন পরম হিন্দু। মাকে বাঁচাবার জন্যে তিনি অনেক ঠাকুর দেবতার কাছে গিয়ে ধর্ণা দিয়েছিলেন, কিন্তু ঠাকুর দেবতারা মোটা টাকার প্রসাদ খেয়েও মাকে বাঁচাবার জন্যে যৎসামান্য চেষ্টাও করেননি। তার ফলে বাবা হিন্দু দেবতাদের নাম শুনলেই রেগে আগুন হয়ে উঠতেন, এবং মায়ের শোকে বাবার মস্তিষ্ক বোধহয় কিঞ্চিৎ বিকৃত হয়ে গিয়েছিল। যে কারণেই হোক, বাবা হঠাৎ খ্রিস্ট ধর্ম অবলম্বন করলেন। এই ব্যাপারে বাংলার পল্লী সমাজে কীরকম বিশ্রী আন্দোলন জাগে সেটা বোধহয় তোমাকে বর্ণনা করে বুঝিয়ে দিতে হবে না। কেবল প্রতিবেশীরা নয়, গ্রামের জমিদার পর্যন্ত গেলেন ক্ষেপে। চারিদিকে রক্তচক্ষু, চারিদিকে গালাগালি। একদিন জমিদার বাড়িতে বাবার ডাক পড়ল। সেখানে কোন দৃশ্যের অভিনয় হবে সেটা আন্দাজ করতে পেরে বাবা নিজের বাড়িতেই বসে রইলেন। ক্রুদ্ধ জমিদারবাবু সেই দিনই সন্ধেতে পাঠিয়ে দিলেন এক যষ্ঠীধারী দরোয়ান। বাবা বাইরের ঘরে বসেছিলেন। দরোয়ান সোজা ঘরের ভিতরে ঢুকে জানালে তার উপরে হুকুম হয়েছে বাবাকে কান ধরে টেনে নিয়ে যাবার জন্যে। বাবা অল্প কথার মানুষ ছিলেন, সংক্ষেপেই বললেন, একবার সেই চেষ্টা করেই দেখ না। দরোয়ান চেষ্টা করতে ভয় পেলে না, হাত বাড়ালে বাবার কর্ণ ধারণ করার জন্য, কিন্তু বাবা হাত বাড়ালেন তারও চেয়ে তাড়াতাড়ি। দরোয়ানের লাঠি কেড়ে নিয়ে তার মাথায় বসিয়ে দিলেন এক ঘা। বিনা বাক্য ব্যয়ে দরোয়ান হলো একেবারে কুপোকাত। মুহূর্তে তার আত্মা হলো দেহহীন। এমন অঘটন যে ঘটবে বাবা কল্পনাও করতে পারেননি। দরোয়ানকে হত্যা করার ইচ্ছে তার মোটেই ছিল না, কিন্তু বিপদে পড়েও বাবা বুদ্ধি হারালেন না। তাড়াতাড়ি নিতান্ত দরকারি জিনিসপত্র গুছিয়ে ফেললেন। তারপর কেউ কিছু টের পাবার আগেই রাত্রের অন্ধকারে তিনি আমাদের নিয়ে দেশত্যাগ করলেন। তারপর কেমন করে পুলিশকে ফাঁকি দিয়ে বাবা সুদূর আসামের জঙ্গলের ভিতরে গিয়ে বাসা বাঁধলেন তা রোমাঞ্চকর হলেও এখানে এসে সব সবিস্তারে বলবার দরকার নেই।
ভারতবর্ষের সর্বত্রই বনে বনে এমন অনেক লোক বাস করে যারা শিকারী বলে আত্মপরিচয় দেয়। শিকার করাই তাদের পেশা। বাবা কি বলে আত্মপরিচয় দিতেন তা আমি জানি না, তবে আমার বিশ্বাস তিনি শিকারী বলেই নিজেকে পরিচিত করেছিলেন। যখন আসামের জঙ্গলে আসি তখন আমি খুব ছোট, সেসব কথা ভালো করে মনে পড়ে না। খানচারেক কুটির তুলে বাবা বাঁধলেন বনের বাসা। সেখান থেকে মানুষের বসতি ছিল মাইল কয়েক দূরে। বিশেষ দরকার না থাকলে বাবা লোকালয়ের দিকে পা বাড়াতেন না। আমাদের গরু ছিল, ছাগল ছিল, আর ছিল হাঁস আর মুরগি, এবং বাসার পিছনে খানিকটা ঘেরা জমির ভিতরে ছিল শাক সবজির বাগান। চাল ডাল প্রভৃতি আসতো মাঝে মাঝে দূরের লোকালয় থেকে। বাবাও প্রত্যহ বন্দুক নিয়ে বেরিয়ে পড়তেন বনে বনে শিকারের সন্ধানে। প্রায়ই পাখি বা হরিণ মেরে আনতেন। সুতরাং বুঝতেই পারছো, জঙ্গলের ভেতরেও আমাদের মোটামুটি খোরাকের অভাব হয়নি। সে বনের ছবি উজ্জ্বল হয়ে আছে আমার মনের ভিতরে। একাধারে তা অপূর্ব, বিচিত্র, ভয়াবহ। সুন্দরের সঙ্গে ভীষণের তেমন সম্মিলন আমি আর কোথাও দেখিনি। আমাদের বাসার পরেই ছিল খানিকটা ঘাস ও আগাছা ভরা জমি, এবং তারপরই একটা ছোট নদী। বৎসরের অন্য সময়ে নদীটি বালির বিছানার উপর দিয়ে শীর্ণ জলরেখা এঁকে ঝিরঝির করে বয়ে যেত, এবং তখন তার গান শোনাতো মৃদু গুঞ্জনের মতো। কিন্তু বর্ষার সময়ে সে হয়ে উঠত সত্য সত্যই ভয়ঙ্করী। দুই তটের আগল ভেঙে ছড়িয়ে পড়ত অনেক দূর পর্যন্ত, এবং প্রচণ্ড জলধারা ফুলতে ফুলতে ফেনার শুভ্রতা ছড়াতে ছড়াতে এবং উন্মাদিনী বন্যার মতো গর্জন করতে করতে চমকিত করে তুলত শ্রবণ, মন, নয়নকে। তার ছোট্ট ও শান্ত মূর্তি তখন কল্পনাও করা যেত না। নদীটির জন্ম তার উত্তর দিককার বিশাল পর্বতপুরীর মধ্যে। সেখানে পাহাড়ের পর পাহাড়ের প্রস্তর স্তূপ ক্রমেই উঁচু হয়ে উপর পানে উঠে গিয়ে নীলাকাশের অনেকখানি ঢেকে ফেলেছে একেবারে। শিখরের পর শিখর, শিখরের পর শিখর, যেন অজানা, রহস্যময় ও বিভীষণ দেবতাদের পূজার জন্যে যেসব মন্দির গড়া হয়েছে, ওগুলো হচ্ছে তাদেরই চূড়ো। এ অঞ্চলের কোনো লোকই একলা ওই পর্বতপুরীর মধ্যে ঢুকতে সাহস করত না, দিনের বেলাতেও। সন্ধ্যা নামলে দলে ভারী হলেও সকলে ওখান থেকে পালিয়ে আসত। তাদের বিশ্বাস, সূর্য অস্ত গেলেই ওখানে যাদের আসর বসে তারা কেউ জন্তুও নয়, মানুষও নয়। ওখানে যাওয়া আর জমালয়ে যাওয়া নাকি একই কথা। বিশেষ করে একটি পাহাড় নাকি এমন ভয়ঙ্কর যে লোকে তার নাম রেখেছে প্রেত পর্বত। বাবা আগে এইসব জনরব অলস জল্পনা কল্পনা বলে উড়িয়ে দিতেন বটে, কিন্তু পরে তাকেও করতে হয়েছিল মত পরিবর্তন। নদীর পূর্ব পারে আমাদের কুটির। এদিকেও জঙ্গল আছে বটে, কিন্তু তা খুব ঘন বা দুর্গম নয়। এদিকে কাঠ কাটা বা মধু সংগ্রহ প্রভৃতির জন্যে মানুষের চলাচলও আছে। কিন্তু নদীর পশ্চিম দিক থেকে আরম্ভ হয়েছে যে বিরাট ও গভীর অরণ্য, মানুষের পক্ষে তা অগম্য স্থান বললেও অত্যুক্তি হবে না। সে অরণ্যের অনেক জায়গায় দিবালোকের স্পর্শও পায়নি কখনো। সেখানকার অধিকাংশ বৃক্ষই পরস্পরের আলিঙ্গনে আবদ্ধ হয়ে সর্বদাই করে যেন মর্মর ভাষায় আর্তনাদ। তাদের তলায় এবং আশেপাশে বাস করে যে নিবিড় অন্ধকার, মানুষের দৃষ্টি যেন তার গায়ে ধাক্কা খেয়ে আহত হয়ে আবার বাইরে পালিয়ে আসে সব হয়ে। ওই অরণ্যেরই বাসিন্দা হচ্ছে হাতি, বাঘ, ভাল্লুক, বন্য বরাহ, মহিষ, নেকড়ে, অজগর এবং অন্যান্য সর্প প্রভৃতি। তাদের অনেকেই নদী পার হয়ে আমাদের এদিকেও মাঝে মাঝে বেড়াতে আসতো। তাই বাবার হুকুম ছিল তিনি বাইরে গেলে আমরা যেন ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে থাকি।
ছেলে মানুষই খেয়ালে হয়তো বাবার অনুপস্থিতির সময় এক দিন বাইরে বেরিয়ে পড়তুম, কিন্তু দিনের বেলাতেও অরণ্যের ভিতর থেকে যেসব হিংস্র জীবের হুঙ্কার ভেসে আসতো তা শুনে কোনোদিন আমরা কেউ পিতার অবাধ্য হতে ভরসা করিনি। আর রাত্রে তো সে অরণ্য হয়ে উঠত রোমাঞ্চকর শব্দময়। কত বৃহৎ জন্তু করত গর্জনের পর গর্জন, আবার কত জন্তুর কণ্ঠে ফুটে উঠত কাতর মৃত্যু ক্রন্দন। মাঝে মাঝে মাতঙ্গের দল আমাদের কুটিরের চারিদিকে ভূমিকম্প জাগিয়ে ছুটে চলে যেত, আর কুটিরের ভিতর পরস্পরকে জড়াজড়ি করে বসে আমরা তিনটি ভাই বোন ভয়ে কেঁপে কেঁপেই সারা হতুম। কারণ ওদের যে কোনো একটি জীবের শুণ্ডের আঘাতে বা দেহের ধাক্কায় আমাদের কুটির তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারত যখন তখন। বাবা আমাদের দুই ভাইকে যে খুব ভালোবাসতেন এটা আমরা বেশ বুঝতে পারতুম, কিন্তু আমাদের বোন মায়ার সম্বন্ধে তিনি ছিলেন বেশ খানিকটা উদাসীন। মায়াকে প্রসব করতে গিয়েই যে আমাদের জননীকে ইহলোক ত্যাগ করতে হয়েছে, এই চিন্তাই বোধ করি তাঁকে করে তুলেছিল মায়ার প্রতি বিমুখ। মায়ার সম্বন্ধে তিনি নিজের কর্তব্য পালন করতেন মাত্র, কিন্তু তাঁর প্রাণের স্নেহ পায়নি সে কোনোদিন। বেচারা মায়া, সে হচ্ছে জন্ম দুঃখিনী, জ্ঞান হবার আগেই মাতৃহারা, পিতার স্নেহ থেকেও বঞ্চিত। জন্ম এবং মৃত্যুর মধ্যে থাকে ভগবানের হাত, মা যে বেঁচে নেই এই জন্যে তাকে দায়ী করলে চলবে কেন? মায়ের প্রতি বাবার ছিল অন্ধ ভালোবাসা, তাই বোধহয় তিনি বুঝেও বোঝেননি এই সত্য কথাটা। মায়া কিন্তু বাবাকে কি ভালোই বাসত। যদিও আমরা তার মুখ দেখেই বুঝতুম তার প্রতি যে বাবার দরদ নেই এটা সে সর্বদাই অনুভব করতে পারত। তার শিশু মন কি ভাবত জানি না, কিন্তু অধিকাংশ সময়ই তার মুখ হয়ে থাকত বিমর্ষ। আমরা দুই ভাই মিলে প্রাণপণে চেষ্টা করতুম পিতার এই স্নেহের অভাব পূরণ করবার জন্যে। মায়া ছিল আমাদের প্রাণের পুতলি, আর মায়া ছিল পরমা সুন্দরী। তার সর্বাঙ্গে ছিল গোলাপি পাপড়ির রং আর কোমলতা। তার সেই ঢলো ঢলো মুখের পানে তাকালে অতি পাষণ্ডেরও মন বিগলিত না হয়ে পারত না। নিজের বোন বলে বলছি না, কিন্তু এমন রূপের ঢালি পৃথিবীর মাটিতে আমি আর দেখিনি। প্রফুল্ল, আজ যদি তোমার সামনে মায়াকে এনে দেখাতে পারতুম তাহলে তুমি বুঝতে যে আমি অত্যুক্তি করছি না একটু। কিন্তু হায়, মায়াকে আর কেউ দেখতে পাবে না। কি জিজ্ঞাসা করছো? মায়া বেঁচে আছে কিনা? না না, সে অভাগিনী আর বেঁচে নেই। কেমন করে সে মারা পড়ল এখনই সে কথাই বলবো। বনবাসে এসে বাবাকেও কোনোদিন সুখী দেখিনি। হাসতে তিনি যেন ভুলেই গিয়েছিলেন, এবং তার মুখের কথা হতো প্রায় বিরক্তিতে ভরা। হয়তো এই সমাজ পরিত্যক্ত জীবন তার পক্ষে ছিল অসহনীয়। হয়তো মায়ের অভাব তিনি অনুভব করতেন পদে পদে। হয়তো একটা মানুষের প্রাণ গিয়েছে তারই হাতে, এই দুশ্চিন্তা তাকে আচ্ছন্ন করে রাখত সর্বক্ষণ। দায়ে পড়লে মানুষ প্রবীণ হয় অল্প বয়সেই। সকালের আহারাদি সেরে বাবা প্রত্যহই বন্দুক নিয়ে বেরিয়ে যেতেন বাইরে। তারপর প্রায় ফিরে আসতেন রাত্রিবেলায় অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায়। কোনো জীব শিকার করে আনলেও সেদিন আর রান্নাবান্নার সময় থাকত না। সেই জন্য দুপুরের পর থেকেই আমরা তিন ভাই বোনে মিলে রাত্রের আহার্য প্রস্তুত করবার জন্য নিযুক্ত হয়ে থাকতুম। আমরা কিরকম রান্না করতুম জানি না, কিন্তু বাবা আমাদের তৈরি করা খাবার গ্রহণ করতেন পরম পরিতুষ্টের মতো। এইভাবে কিছুকাল ধরে আমরা জীবনযাপন করলুম। তারপরেই আরম্ভ হলো যে সব ঘটনার ধারা, বললেও তুমি হয়তো তার ধারণা করতে পারবে না। দাদার বয়স তখন 9, আমার 7 আর মায়ার 5 বৎসর।
শীত পড়ল, পাহাড়ে দেশের আসল বন্য শীত। এখানে বসে ও দেশে শীতের মর্ম কিছুতেই তোমরা আন্দাজ করতে পারবে না। রাত হয়েছে, গহন বনের শীতার্ত রাত্রি। দরজা জানলা বন্ধ করে আমরা তিনজনে উনুন ঘিরে বসে আগুন পোয়াচ্ছিলাম। বাবা সারাদিনের পর ফিরে শ্রান্ত দেহে শয্যায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন। বাইরে হিম কাতর ঝোড়ো হাওয়া হুহু হুহু করে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বনে বনে ঘুরিয়ে কাঁদিয়ে তুলছিল সবুজ পাতাদের। দাদা বললেন, কি রাত! এই সময় যারা বাইরে আছে তাদের কি অবস্থা? মায়া কচি মুখখানি তুলে বললে, হাতি আর বাঘ বেচারিদের তো ঘর বাড়ি নেই। আহা, না জানি ওদের কত কষ্ট হচ্ছে। ঠিক সেই সময় আমাদের দরজার উপাশে জাগলো একটা গর্জন। বাবা ধর্মড়িয়ে বিছানার উপরে উঠে বসে বললেন, নেকড়ে! আমাকে দুই হাতে জড়িয়ে ধরে মায়া সভয়ে বলে উঠল, মাগো! এ তো ভালো কথা নয়, দেখতে হয়। তিনি বিছানা থেকে নেমে পড়লেন, তারপর বন্দুকটা নিয়ে বাইরে বেরিয়ে গেলেন। আমি দরজাটা আবার ভিতর থেকে বন্ধ করে দিলাম। আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা কেটে গেল, তবু বাবা ফিরলেন না। বন্দুকের শব্দ বা নেকড়ের গর্জনও শুনলাম না। ঘুমের কথা ভুলে আমরা তিনজনে বসে বসে ভাবতে লাগলুম, এমন কনকনে ঠান্ডা রাতে বাবা এতক্ষণ ধরে বনের ভিতরে কি করছেন? কোনো বিপদে পড়েননি তো? ছোট্ট খুকি মায়া তন্দ্রার ঝোঁকে থেকে থেকে তার মাথা নুয়ে পড়ছে, তবু সেও ঘুমোতে পারলে না। ব্যাপারটা যা হয়েছিল পরে বাবার মুখে শুনেছি। সে রাতে আকাশে ছিল চাঁদ, জ্যোৎস্নার ধবধবে আঁচলে চাপা পড়েছিল অন্ধকার। দরজা খুলে বাইরে বেরিয়ে বাবা দেখলেন প্রায় 30 গজ দূরে দাঁড়িয়ে রয়েছে একটা প্রকাণ্ড দীপ্ত চক্ষু নেকড়ে বাঘ। বাবাকে দেখেই সে গজরাতে গজরাতে আরো খানিক তফাতে গিয়ে দাঁড়ালো। জানোয়ারটাকে অত দূর থেকে গুলি করলে লক্ষ্য ব্যর্থ হবে এই ভেবে বাবা বন্দুক তুলে তাড়াতাড়ি তার দিকে অগ্রসর হলেন। একই অভিনয় চলল অনেকক্ষণ ধরে। বাবা যত এগিয়ে যান, নেকড়েটাও তত এগিয়ে যায়। বাবা যেই দাঁড়ান, সেও দাঁড়িয়ে পড়ে 2 চক্ষে অগ্নিবৃষ্টি করে গজরাতে থাকে। বাবা ছুটলে সেও ছোটে, বাবা ধীরে ধীরে চললে সেও চলে ধীরে ধীরে। বাবা ভারী একরোখা ছিলেন। তাঁরও গোঁ হলো যেমন করে হোক আজ এই নেকড়েটাকে বধ করবেনি। তিনি ছুটলেন পশুটার পিছনে পিছনে। মাইলের পর মাইল পার হয়েও থামলেন না। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, তবু হুঁশ নেই। তারপরেই নেকড়ের সঙ্গে সঙ্গে বাবা এসে পড়লেন প্রেত পর্বতের তলদেশে। তার সম্বন্ধে জনরব কি বলে সেটা তাঁর অজানা ছিল না, কিন্তু তিনি সেসব কথাকে কুসংস্কার বলেই উড়িয়ে দিয়েছেন বারবার। প্রেত পর্বতের বুকের ভিতরে লক লক করে খেলা করছিল অগ্নিশিখা। বাবা স্থির করলেন দাবানল। বনে যাদের বাস প্রায় তাদের পরিচয় হয় দাবানলের সঙ্গে, কিন্তু এমন প্রচণ্ড শীতকালে হিমে ভেজা বনে কি দাবানল জ্বলে? শিকারের উত্তেজনায় বাবার মনে এই প্রশ্ন জাগল না। দাবানল জ্বলছে দাউ দাউ দাউ। কে যেন অপবিত্র নরকাগ্নির খানিকটা নিক্ষেপ করেছে প্রেত পর্বতের মধ্যে। তারই শিখাগুলোকে নিয়ে কারা যেন দুরন্ত আহ্লাদে লাফালাফি দাপাদাপি করে বেড়াচ্ছে পাহাড়পুরের বনে বনে, গাছে গাছে। একে জ্যোৎস্না, তার উপরে দাবানল, চারিদিক আলোয় আলোয়। নেকড়েটাকে আরো স্পষ্ট করে দেখা যেতে লাগলো। সে তখন পাহাড়ের উপরে উঠছে। বাবাও তার পিছু নিলেন। খানিকটা উপরে উঠেই নেকড়েটা হঠাৎ একখানা বড় পাথরের উপরে বসে পড়ল। সে হাঁপিয়ে পড়েছে বুঝে বাবা এগিয়ে গেলেন দ্রুত পদে। নেকড়ে নড়ল না। বাবা দাঁড়ালেন, বন্দুক তুললেন, তবুও সে পালাবার চেষ্টা করলে না। লক্ষ্য স্থির করে বাবা বন্দুক ছোঁড়েন আর কি, আচম্বিতে নেকড়ে হলো অদৃশ্য। বাবা বিপুল বিস্ময়ে হতভম্ব। জ্যোৎস্নার দাবানল সেখানটা স্পষ্ট করে তুলেছে দিবালোকের মতো। চোখের ভ্রম হবার কোনো সম্ভাবনাই নেই।
অথচ হাড় এবং মাংস দিয়ে গড়া একটা নিরেট মূর্তি কখনো কি এমনভাবে মিলিয়ে যেতে পারে বাতাসের মতো বাতাসে? বাবা অবশ্য দোষটা দিলেন নিজের চোখকেই, কারণ এক্ষেত্রে তাঁর পক্ষে তাছাড়া আর উপায়ই ছিল না। নিজের দৃষ্টির ক্ষমতাকে বারবার ধিক্কার দিতে দিতে বাবা যেই ফিরে দাঁড়িয়েছেন, অমনি রাত্রের স্তব্ধ আকাশকে বিদীর্ণ করে জাগল একটা উচ্চ ও তীক্ষ্ণ চিৎকার। কে কোথায় আছো? সাড়া দাও, আমি পথহারা বিপন্ন পথিক, আমাকে সাহায্য করো। এ আবার নতুন বিষয়। কুবিখ্যাত প্রেত পর্বত, দিনের বেলাতেও লোকে যার কাছে আসতে আতঙ্কে শিউরে ওঠে, এই গভীর নিশীথে সেখানে মানুষ পথিক। সে আবার এমন সৃষ্টি ছাড়া স্থানে অন্য মানুষের কাছে সাহায্য প্রার্থনা করছে। ও কি উন্মত্ত? তারপরেই দেখা গেল উপত্যকার পাশের পথ দিয়ে এগিয়ে আসছে দুটি মূর্তি। বাবার বুকটা ছাত করে উঠল। তাহলে কি প্রেত পর্বত সম্বন্ধে জনরব মিথ্যা নয়? মূর্তি দুটি ক্রমেই কাছে এসে পড়ল। তাদের একজন পুরুষ আর একজন নারী। না, এরা যে পৃথিবীর মানুষ সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। বাবা শুধুলেন, কে কে আপনারা? বিদেশী। এখানে কেন? শত্রুদের কবল থেকে উদ্ধার পাওয়ার জন্য বনের ভিতর পালিয়ে এসেছিলুম, তারপর পথ হারিয়ে এখানে এসে পড়েছি। আপনি দেখছি বাঙালি। হ্যাঁ, বাংলা আমার দেশ বটে, তবে এখন থাকি আসামে। কেন? এখানে চাকরি করি। শত্রুর কথা বলছিলেন না? হ্যাঁ। কে কে আপনার শত্রু? জমিদার। জমিদার? জমিদার জোর করে আমার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। সে কি? সে জোর করে আমার মেয়েকে বিয়ে করতে চায়। তার চরিত্র নরপিশাচের মতো। তার কবল থেকে উদ্ধার পাওয়ার জন্যই মেয়েকে নিয়ে আমি পালিয়ে এসেছি। কিন্তু আপনি কোথায় এসেছেন জানেন? কোথায়? প্রেত পর্বতে। এ কিরকম নাম? লোকে বলে রাত্রে এই পাহাড়ে বসে ভৌতিক সভা। আপনি এসব বিশ্বাস করেন? করলে এত রাত্রে এখানে আসতুম না। মশাই, এইটি আমার মেয়ে লীলা। তুমি কি ভূত মানো? এ আলোচনার স্থান নয়। আপনার নামটি জানতে পারে কি? শ্রী গিরীন্দ্র শেখর চৌধুরী। আপনার? প্রবোধ কুমার বসু। পরিচয় তো হলো, এখন আমাদের কি করতে বলেন? গিরীন্দ্রবাবু, আপনি জানেন না আপনার সঙ্গে আমারও জীবনের কতকটা সাদৃশ্য আছে। আমিও জমিদারের অত্যাচারে দেশ ছাড়া। আমরা দুজনেই দুজনের ব্যথার ব্যাধি হতে পারি। আসুন আসুন আমার সঙ্গে। মায়া তখনও ভুল ছিল। আমরা তখনও বসে ভাবছিলাম। হঠাৎ দরজায় করাঘাত হলো। সঙ্গে সঙ্গে শুনলাম বাবার কণ্ঠস্বর। আমরা আশ্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি দরজা খুলে দিলাম। বাবার সঙ্গীদের দেখে আমাদের দৃষ্টি হয়ে উঠল সচকিত। মায়া অস্ফুট কণ্ঠে কেঁদে উঠে এক ছুটে পালিয়ে গেল। বাবা আগন্তুকদের দিকে ফিরে বললেন, আমার ছেলে মেয়েরা এখানে অতিথি দেখেনি কোনোদিনও। ওরা তাই বিস্মিত হয়েছে। হবারই কথা। ও গো খোকা খুকুরা, ভয় নেই, ভয় নেই। আমরা বাঘও নই, ভাল্লুকও নই। এই বনে আমরা পথ হারিয়েছিলুম।
তোমাদের বাবা দয়া করে আমাদের আশ্রয় দিয়েছেন। আসুন আসুন গিরীন্দ্রবাবু, আসুন লীলা দেবী। উনুনে এখনো আগুন আছে দেখছি। এতক্ষণ ধরে বাইরে শীতের যে ধাক্কা সামলাতে হয়েছে, দেহগুলো একটু তাতিয়ে না নিলে চলবে না। প্রকাশ, এরা নিশ্চয়ই ক্ষুধার্ত। এত রাত্রে ভালো করে খাওয়ার সময় তো হবে না। এখন কি করা যায় বলো তো? চাল আছে, ডাল আছে, আর আলু আছে, আর আছে তাজা মুরগির ডিম। বলো তো, 1 ঘন্টার মধ্যে খাবার তৈরি করে দিতে পারি। সাধু সাধু, খোকা বাবুজি, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। এ যে মরুভূমিতে বৃষ্টি ধারা, গহন বনে রাজভোগ। ইতিমধ্যে মায়ার খোঁজে পাশের ঘরে ঢুকে আমি দেখলুম বিছানার উপরে উপুড় হয়ে শুয়ে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ভয় করছে আমার, বড় ভয় করছে। ভয় করছে কেন রে? ওই মেয়েটাকে দেখে। সে কি রে? ও যে পরীর মতো সুন্দরী। অমন সুন্দরী আমি আগে কখনো দেখিনি। কিন্তু তুমি ওর চোখ দেখেছো? চোখ? হ্যাঁ, ওর চোখ দেখেই আমার ভয় করছে। যত সব বাজে কথা। চোখ দেখে আবার ভয় কি রে? জানি না, আমি ওর কাছে যাব না, কখনো না। অতিথিরা বেশ কিছুকাল ধরে বাস করলে আমাদেরই সঙ্গে। বাবা ও গিরীন্দ্রবাবু প্রতিদিনই নির্দিষ্ট সময়ে বেরিয়ে যেতেন শিকারের সন্ধানে। লীলা থাকতো কুটিরেই। দেখলুম ঘরকন্যার কাজে সে একেবারেই পাকা। সারাদিন সংসার নিয়ে নিযুক্ত থাকতো। যা করবার সবই নিজের হাতে করত। আমাদের কারুকে কিছুই করতে দিত না। এমন কাজের মেয়ে খুবই কম দেখা যায়। দাদাকে আর আমাকে ভারী যত্ন আর আদর করত লীলা। সর্বদাই চেষ্টা করত কিসে আমাদের মন খুশি থাকে। মায়াকেও সে বশ করবার জন্য কম চেষ্টা করেনি, কিন্তু তাকে বাগে আনতে পারেনি কিছুতেই। মায়া তার কাছ থেকে সর্বক্ষণই তফাতে তফাতে থাকবার চেষ্টা করত। তার ইচ্ছার বিরুদ্ধেও লীলা যদি তাকে আদর করবার চেষ্টা করত, তাহলে সে কেঁদে ফেলত তখনই। শেষটা লীলাকেও বাধ্য হয়ে মায়ার সঙ্গে ভাব করবার চেষ্টা ছেড়ে দিতে হলো। সেও মায়ের কাছে যেত না, মায়াও তার কাছে আসতো না। অথচ লীলা ছিল অতি আমোদে মেয়ে। প্রতিদিনই সে আমাদের আনন্দ দেবার জন্যে শোনাতো নতুন নতুন হাসির গান। তার অধিকাংশ গানেই থাকতো বনের জীবজন্তুদের কথা। কেবল আমরা কেন, বাবার মন রাখবার জন্য লীলার চেষ্টার ত্রুটি ছিল না। প্রায়ই সে নতুন নতুন খাবার তৈরি করত, বিশেষ করে বাবার জন্যেই। বাবা খেতে বসলে সে সামনে গিয়ে বসত, পাখা নেড়ে মাছি তাড়াবে বলে। এত যত্নাদর পেয়ে বাবাও হয়ে উঠলেন তার প্রতি অত্যন্ত সদয়। ক্রমে অবস্থা এমন দাঁড়ালো যে লীলা ছাড়া বাবার একদণ্ড চলত না। একদিন রাত্রে খাওয়া দাওয়ার পর আশ্রয় নিয়েছি। বাবা আর গিরীন্দ্রবাবু বসে কইছেন কথাবার্তা। গিরীন্দ্রবাবু হঠাৎ বললেন, প্রবোধ বাবু, কাল থেকে আর আপনার আতিথ্য স্বীকার করতে পারবো না। সে কি? কাল আমাকে কলকাতায় যেতেই হবে, বিশেষ জরুরি দরকার। তারপর আবার ফিরবেন তো? আবার ফিরবো কেন? আসামে তো আর আমার চাকরি নেই। এতদিন ঘনিষ্ঠতার ফলে আপনারা আমাদের আত্মীয়ের মতো হয়ে গিয়েছিলেন। এই মায়ার বাঁধন ছিঁড়তে আমার কষ্ট হবে। মায়ার বাঁধন ছিঁড়বেন কেন? আপনি ইচ্ছে করলে আমরা আরো ঘনিষ্ঠ আত্মীয় হতে পারি। কেমন করে? আপনার হাতে আমি আমার কন্যা সম্প্রদান করতে রাজি আছি। বাবা কথাটা যেন বিশ্বাস করতে পারলেন না। বললেন, তার মানে? আমার জামাই হতে আপনার আপত্তি আছে কি? অল্পক্ষণ স্তব্ধ হয়ে চিন্তা করে বাবা বললেন, না। বেশ,
তাহলে এখনই বিবাহ হয়ে যাক। অসম্ভব। অসম্ভবকে সম্ভব করতে হবে, কারণ কাল খুব ভোরেই আমি কলকাতার দিকে যাত্রা করব। কিন্তু এই বনে এত রাত্রে? প্রবোধ, তুমি কি বলবে বুঝতে পেরেছি। তুমি বলতে চাও এত রাতে পুরুত খুঁজে পাওয়া যাবে না, কিন্তু কি দরকার পুরুতে? তুমি খ্রিস্টান, আমিও কোনো ধর্ম মানি না, তবে আর সামাজিক অনুষ্ঠান নিয়ে মাথা ঘামানো কেন? তুমি লোকালয় ত্যাগ করেছো, যাপন করছো বন্য জীবন, সুতরাং বন্য রীতি অনুসারেই তোমাদের বিবাহ হলে কোনোই ক্ষতি নেই। কিন্তু আর কোনো কিন্তু তিন্তু নয়। আমি আমার মেয়ের বিয়ে দেব নিজের শর্তে। লীলা, এদিকে এসো। লীলা এগিয়ে এলো। প্রবোধ, উঠে দাঁড়াও। লীলার হাত ধরো। আচ্ছা, এইবার প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা? বলো। প্রেত পর্বতের আত্মাদের নামে আমি শপথ করছি যে। শপথ যদি করতে হয় ভগবানের নামেই করা উচিত। না প্রবোধ, আমি ভগবান মানি না। তুমি বাস করছো প্রেত পর্বতের ছায়ায়, তোমার শপথ শুনতে পাবে এখানকার আত্মারাই। তবে তাই হোক। শপথ করো। প্রেত পর্বতের আত্মাদের নামে শপথ করছি যে আজ থেকে লীলাকে আমার বৈধ পত্নী রূপে গ্রহণ করলুম। তার ভালো মন্দের জন্য দায়ী থাকবো আমি। ওই সঙ্গে বলো যে যদি আমার দ্বারা লীলার কোনো অনিষ্ট হয়, তাহলে প্রেত পর্বতের আত্মাদের অভিশাপ যেন আমার আর আমার সন্তানদের মাথার উপরে এসে পড়ে। তাদের মাংস হয় শকুনি, গৃধিনী, নেকড়ে আর বনের অন্যান্য হিংস্র জন্তুদের খাদ্য। করো শপথ। একটু ইতস্তত করে বাবা গিরীন্দ্রবাবুর কথাগুলো আউড়ে গেলেন। গিরীন্দ্রবাবুকে দেখাচ্ছিল তখন কি ভয়ঙ্কর মনে হচ্ছিল। মাথায় তিনি যেন আরো 1 ফুট উঁচু হয়ে উঠেছেন এবং তার 2 চক্ষু দিয়ে ঠিকরে পড়ছে তুবড়ির আগুনের ফিনকি। দাদা বিছানার উপরে আড়ষ্ট হয়ে শুয়ে রইলেন। আমার বুকের ভেতরটা ধরফর করতে লাগলো। মায়া চিৎকার করে কেঁদে উঠল। আহ, অমঙ্গল ডেকে এনো না মায়া, বিয়ের সময় কাঁদতে নেই। হঠাৎ আমাদের ঘরের ভিতরটা যেন বদলে গেল একেবারে। এ যেন আমাদের সেই পরিচিত ঘর নয়, যেন আমরা কোনো অজানা ও অচেনা ঘরের ভিতরে বসে চোখের সামনে দেখছি এক অলৌকিক ও অস্বাভাবিক দৃশ্যের অভিনয়। ঘরের ভেতরে এসে পড়েছে একটা আগুনের আভা। সচমকে মুখ তুলে দেখি প্রেত পর্বতের উপরে দাউ দাউ করে জ্বলছে দাবানল। তার শিখরে শিখরে উৎকট আনন্দে নৃত্য করছে যেন প্রচণ্ড অগ্নিসাগরের রক্তাক্ত তরঙ্গের পর তরঙ্গ। প্রেত পর্বতে আবার দাবানল। প্রেত পর্বতের আত্মারা যে তোমার শপথ শুনতে পেয়েছে, ওই দাবানলই হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। গিরীন্দ্রবাবু চলে গিয়েছেন। বাবা হুকুম দিয়েছেন লীলাকে মা বলে ডাকতে, কিন্তু কেবল বাবা ও লীলার সামনেই আমরা মা শব্দটি উচ্চারণ করতুম। নিজেদের মধ্যে ব্যবহার করতুম লীলার ডাক নামই। কেন জানি না তাকে মা বলতে গেলে যেন বন্ধ হয়ে আসতো আমাদের কণ্ঠস্বর। লীলার যত গুণই থাক, তার মধ্যে মাতৃত্বের ভাব ছিল না একটুও। কিছুদিন কেটে গেল। তারপরেই ঘটনার ধারা বইতে লাগলো সিনেমার ছবির মতো দ্রুত তালে। আমাদের শোবার ঘরে ছিল 2টি বিছানা। একটিতে শুতেন বাবা আর লীলা, আরেকটিতে আমরা 3 জন। এক রাত্রে মায়া হঠাৎ ঠেলে ঠেলে দাদাকে আর আমাকে জাগিয়ে দিলে। কি হয়েছে মায়া? লীলা
বাইরে বেরিয়ে গেছে। বাইরে মানে? বনের ভেতরে। তো রাত্রে? দূর, কি যে বলিস। সত্যি বলছি দাদা, এই দেখো না, বিছানায় এসে নেই। এই হাড় কাঁপানো শীতের নিঝুম রাতে পদে পদে বিপজ্জনক অরণ্যের মধ্যে গিয়ে লীলা একলা কি করছে? আমাদের বিস্ময়ের আর সীমা রইল না। তিনজনেই না ঘুমিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইলুম। ঘণ্টাখানেক পরে ঘরের খুব কাছেই শুনলাম একটা গর্জন। আমি বললুম, মেয়েকে রে। কি সর্বনাশ! লীলাকে দেখতে পেলে নেকড়ে যে ছিঁড়ে কুচি কুচি করে ফেলবে। কখনো না, কখনো না। মিনিট কয়েক কাটল। তারপর লীলা আবার ঘরের ভেতরে এসে দাঁড়ালো। ওদিককার জানলার সামনে জল ভরা বালতি, সেখানে গিয়ে হাত মুখ ধুয়ে ফেললো। তারপর বিছানায় গিয়ে বাবার পাশে শুয়ে পড়ল। আমরা ভয়ে কাঁপতে লাগলুম, কেন জানি না। পরদিন থেকে আমরা লীলার উপরে পাহারা দিতে শুরু করলুম। কিন্তু পরদিনও সেই ব্যাপার, তারপর দিন এবং তারপর দিনেও এমনি উপরই উপরই আরও কয়েক রাত্রি ধরে দেখলুম একই দৃশ্য। ঠিক যেই রাত 12টা বাজল, লীলা বিছানা ছেড়ে উঠে বাড়ির বাইরে বেরিয়ে যায়। তারপরেই বাইরে থেকে গর্জন করে ওঠে একটা নেকড়ে। অনেকক্ষণ পরে লীলা আবার ফিরে আসে এবং প্রতিদিনই আবার বিছানায় গিয়ে শোবার আগে হাত মুখ ধুয়ে ফেলে। বাবার ঘুম খুব প্রগাঢ়, তিনি কিছুই জানতে পারেন না। একদিন বলল, দাদা, বাবাকে এসব কথা জানানো উচিত। হ্যাঁ, উচিত। কিন্তু তার আগে আমাদের জানা উচিত লীলা বাইরে গিয়ে কি করে। তা কি করে সম্ভব হবে? আজ লীলার পিছনে পিছনে আমিও বাইরে যাব। না দাদা, তা হয় না। ও দাদা, অমন কথা মুখে আনো না, তাহলে আমি ভয়েই মরে যাব। দাদা ভারী সাহসী ছেলে, দৃঢ় স্বরে বললেন, আজ আমি বাইরে যাবই। সেদিন দাদা লেপের ভেতরে ঢুকলেন বাইরে যাবার জামা কাপড় পরেই। যথাসময় লীলা বাড়ির বাইরে চলে গেল। দাদাও তখনই নিচে নেমে বাবার বন্দুক তুলে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আমি আর মায়া মহা উৎকণ্ঠায় প্রায় শ্বাস বন্ধ করে দাদার জন্য অপেক্ষা করতে লাগলুম। তারপরই শুনলুম একটা বন্দুকের শব্দ এবং তারই মিনিট খানেক পরে দেখলুম লীলা ঘরের ভিতরে এসে ঢুকলো খোঁড়াতে খোঁড়াতে। তাড়াতাড়ি বালতির কাছে গেল, মুখে মেরে দেখলুম একখণ্ড কাপড় নিয়ে সে নিজের পায়ের হাঁটুর কাছে ব্যান্ডেজ বাঁধছে। খানিকক্ষণ পরে সে আবার শুয়ে পড়ল বাবার পাশে গিয়ে। কিন্তু দাদা কোথায়? দাদা এখনো বাইরে কেন? দাদাই কি বন্দুক ছুঁড়ে লীলাকে জখম করেছেন? তাই কি তিনি বাবার ভয়ে বাড়িতে ফিরতে পারছেন না? সারা রাত কেটে গেল দুশ্চিন্তার ভিতর দিয়ে। বাবার ঘুম ভাঙল সকালে। আমি ভয়ে ভয়ে বললুম, দাদা। দাদা? কেন, সে কি বিছানায় নেই? না। দেখো, কাল রাতে আমি ঘুমের ঘোরে শুনেছিলুম কে যেন দরজা খুলে বাইরে গেল। আচ্ছা, ঘরের কোণে তোমার বন্দুকটা দেখতে পাচ্ছি না কেন বলো দেখি? সেই দিকে হতভম্বের মতো তাকিয়ে বাবা কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর এক লাফে শয্যার উপর থেকে নেমে পড়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেলেন দ্রুত পদে। অল্পক্ষণ পরেই তিনি আবার ফিরে এলেন, দুই হাতে দাদার রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ বহন করে। দেহটা নামিয়ে রেখে তিনি তার উপরে বিছিয়ে দিলেন একখানা কাপড়। আমিও মায়া মাটির উপরে আছড়ে পড়ে কাঁদতে লাগলুম। প্রকাশ নিশ্চয়ই তোমার বন্দুক নিয়ে নেকড়ে মারতে গিয়েছিল। বাচ্চা ছেলে, পারবে কেন? বেচারা বুদ্ধির দোষেই নেকড়ের হাতে প্রাণটা দিলে। বাবা জবাব দিলেন না, তাঁর দেহ মূর্তির মতো স্থির। আমি কথা কইতে যাচ্ছিলুম, কিন্তু মায়া আমার দুই হাত চেপে ধরে এমন মিনতি ভরা চোখে আমার মুখের পানে তাকিয়ে রইল যে কোনো কথাই বলতে পারলুম না। সেই দিনই বাবা আমাদের বাসার অনতি দূরে দাদার মৃতদেহ নিয়ে মাটি খুঁড়ে কবরস্থ করলেন।
বন্য জন্তুদের কবল থেকে রক্ষা করবার জন্যে কবরের ওপর চাপিয়ে দিলেন মস্ত মস্ত পাথর। বাবা কয়েকদিন আর শিকারে গেলেন না, সারাক্ষণ জড়ের মতন বসে থাকেন, বিমর্ষ মুখে কি ভাবেন, এবং মাঝে মাঝে গর্জন করে বলে ওঠেন, ধ্বংস করব, আমি নেকড়ে বংশ ধ্বংস করব। ইতিমধ্যে একদিনও কিন্তু নিশাচরী লীলার বাইরে যাওয়া বন্ধ হয়নি। তখনও যদি সব কথা বাবাকে বলতুম, কি এক ছেলে মানুষই ভয় আমার মুখে রেখেছিল বোবা করে। শেষটা শোকের প্রথম ধাক্কাটা সামলে বাবা আবার স্বীকার করতে বেরোলেন, কিন্তু প্রথম দিনেই ফিরে এসে বললেন, লীলা, তুমি বললে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু কিন্তু নেকড়েরা কবরের পাথর সরিয়ে আমার অভাগা ছেলের দেহটা সব খেয়ে ফেলেছে। কবরের ভেতর পড়ে আছে কেবল কেবল খান কয়েক হাড়। ও মা, তাই নাকি গো? নেকড়ে বংশ জাহান্নামে যাক। বাবা, একটা নেকড়ে রোজ দরজার কাছে এসে চিৎকার করে। তাই নাকি? এ কথা আমাকে বলনি কেন? এবারে নেকড়ের ডাক শুনলেই আমাকে জাগিয়ে দিও। আমি তার রক্ত দর্শন না করে ছাড়ব না। মায়ার মুখের দিকে লীলা একটা হিংস্র ও জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে সেখান থেকে হনহন করে চলে গেল। কয়েকদিন পরে আমাদের শাকসবজির বাগান, মায়া এক জায়গায় বসে বসে ধুলো মাটি দিয়ে খেলাঘর বাঁধবার চেষ্টা করছে। আমি দিচ্ছি গাছের গোড়ায় জল, বাবা কোদাল নিয়ে কোপাচ্ছেন মাটি। এমন সময় লীলা এসে বললে, মায়া, ভাতের হাঁড়ি চড়িয়ে এসেছি, তুমি কিছুক্ষণ উনুনের কাছে বসো গে, আমি ততক্ষণে বন থেকে জ্বালানির কাঠ নিয়ে আসি। মায়া খেলা ছেড়ে কুটিরের দিকে গেল, লীলা চলে গেল বনের দিকে। আন্দাজ আধ ঘন্টা পরে কুটিরের ভিতর থেকে ভেসে এলো আর্তনাদের পর আর্তনাদ, মায়ার আর্তনাদ। বাবা আর আমি দুজনেই বাগান থেকে বেগে ছুটে এলুম, কিন্তু আস্তে আস্তেই আর্তনাদ হলো নীরব। আমরা কুটিরে ঢোকবার আগেই ভিতর থেকে উল্কার মতো ছুটে বেরিয়ে এলো মস্ত বড় এক নেকড়ে। চোখের পলক ফেলার আগেই সে মনের দিকে অদৃশ্য হয়ে গেল। ঘরময় বইছে রক্তের ধারা, তারই মধ্যে পড়ে রয়েছে মায়ার ছিন্ন ভিন্ন দেহ, কিন্তু তার মুখে চোখে তখনও জীবনের আভাস। বাবা চিৎকার করে কেঁদে উঠে বসে পড়লেন। আমার পানে তাকিয়ে একটু ম্লান হাসি হাসলে মায়া। তারপরেই সে আমাদের মায়া কাটালে। ওগো, এ কি দেখছি গো? কে এমন সর্বনাশ করলে গো? নেকড়ে। হায় রে অভাগী, একটু আগে একটা নেকড়ে আমার পাশ দিয়ে ছুটে গিয়েছিল। মা গো, আমার যা ভয় হয়েছিল, এ নিশ্চয় তারই কাজ। আমার আর বাবার শোকের কথা বর্ণনা করে তোমাকেও আর কষ্ট দিতে চাই না। শুভ্র পূজার ফুলের মতো সুন্দর, কোমল ও পবিত্র মায়া, সে ছিল আমাদের প্রাণের দুলালির মতো। তাকে হারিয়ে জীবন হয়ে গেল অন্ধকার। দাদার কবরের পাশে বাবা মায়ার দেহকেও সমাধিস্থ করলেন। রাত্রি যে বিছানা ছিল আগে 3 ভাই বোনের জন্যে, আজ আমি সেই বিছানায় একলা, চোখে ঘুম নেই। শুয়ে শুয়ে ভাবছি মায়ার মৃত্যুর সঙ্গে লীলার কোনো সম্পর্ক আছে বোধহয়, কিন্তু কী রকম সম্পর্ক? হঠাৎ দেখলুম লীলা শয্যা ছেড়ে নামল, তারপর ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল পা টিপে টিপে, অতি সন্তর্পণে। সাংঘাতিক নারী, এখনো সে নিজের অদ্ভুত অভ্যেস ছাড়তে পারলে না। দুর্দান্ত কৌতূহল হলো, উঠলুম,
দরজা একটু ফাঁক করে বাইরে উঁকি মারলুম। জলজলে চাঁদের আলো, চারিদিক স্পষ্ট। প্রথমেই চোখ গেল যেখানে আছে দাদার ও মায়ার সমাধি। হাতকে উঠলুম সবাই। মায়ার কবরের পাশে বসে কেউ স্ত্রীলোক পাথরের পর পাথর সরাচ্ছে। লীলা! খানিকক্ষণ স্তম্ভিত হয়ে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলুম। কিন্তু তারপর যখন দেখলুম লীলা কবরের ভিতর থেকে মায়ার মৃতদেহকে দুই হস্তে টেনে বার করছে, তখন আর আমি স্থির থাকতে পারলুম না। বেগে দৌড়ে গিয়ে বাবাকে জাগিয়ে দিয়ে বললুম, বাবা শিগগিরই ওঠো, তোমার বন্দুক নাও। কি? আবার নেকড়ে এসেছে? বটে বটে। বাবা খাট থেকে লাফিয়ে পড়লেন, বন্দুকটা তুলে নিলেন, তারপর ছুটে চলে গেলেন ঘরের বাইরে। আমিও রইলুম বাবার পিছনে পিছনে। দাদার আর মায়ার কবরের দিকে তাঁর দৃষ্টি আকৃষ্ট হলো। একটা অস্ফুট শব্দ করে চমকে ও থমকে তিনি দাঁড়িয়ে পড়লেন। তার দুই চক্ষু যেন ঠিকরে পড়তে চাইছে। কিন্তু তার এই আড়ষ্টতা মুহূর্তের জন্যে। তারপরেই হঠাৎ তিনি বন্দুক তুলে ঘোড়া টিপে দিলেন। তীব্র চিৎকারে রাত্রির স্তব্ধতাকে যেন ফাটিয়ে দিয়ে লীলার দেহ পড়ল শূন্যে, দুই বাহু বিস্তার করে মাটির উপরে লুটিয়ে। বাবা চেঁচিয়ে উঠলেন, ভগবান রক্ষা করো, রক্ষা করো। তারপরেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। খানিকক্ষণ পরে বাবার জ্ঞান হলো। ধীরে ধীরে উঠে বসে কপালের উপরে ডান হাত বুলোতে বুলোতে তিনি বললেন, আমি কোথায়? আমার আমার কি হয়েছে বলো দেখি। মনে পড়েছে, মনে পড়েছে। কি দৃশ্য! তার সর্বাঙ্গ শিউরে উঠল একবার। তারপরেই নিজেকে সামলে নিয়ে গাত্রোত্থান করে তিনি কবরের দিকে চললেন। আমিও করলুম অনুসরণ। কিন্তু কবরের পাশে কোথায় লীলার দেহ? সেখানে পড়ে রয়েছে প্রকাণ্ড একটা মৃত নেকড়ে। বাবা অভিভূত কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বললেন, লীলা, লীলা নেই, আছে সেই নেকড়েটা। এটাকে আমি চিনতে পারছি। এইবার সব বুঝতে পারছি। এই নেকড়েটাই আমাকে ভুলিয়ে পাহাড়ের দিকে নিয়ে গিয়েছিল। ভগবান, আমি পড়েছিলাম প্রেত পর্বতের পাল্লায়। পরদিনের প্রভাত। তখনও ভালো করে সূর্যোদয় হয়নি। ঘরের ভিতরে আলো আঁধারি। বিষম শব্দে দরজা ঠেলে ঘরের ভিতরে প্রবেশ করল এক উদ্ভ্রান্ত মূর্তি। অগ্নিরক্ত চক্ষু, মাথার লম্বা চুলগুলো করছে ক্রুদ্ধ সাপের মতো লটপট, থরথর করে কাঁপছে তার সর্ব শরীর। গিরীন্দ্র কান ফাটানো চিৎকার করে সামনের দিকে দুই বাহু বাড়িয়ে সক্রোধোন্মত্ত গিরীন্দ্র বললেন, দে আমার মেয়ে, দে দে আমার মেয়ে, দে আমার মেয়ে, আমার মেয়ে কোথায়? আমার মেয়ে! বাবা তার সম্মুখে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে তেমনি জোরে চিৎকার করে বললেন, কোথায় কোথায় তোর মেয়ে? তোর মেয়ের যেখানে থাকা উচিত সেইখানে, নরকে। দূর হ শয়তান, দূর হ, নইলে তোকেও আমি পাঠিয়ে দেব নরকে। তুচ্ছ নস্কর জীব, তুই ভয় দেখাচ্ছিস প্রেত পর্বতের প্রেতাত্মাকে? বেরিয়ে যা শয়তান, বেরিয়ে যা। আমি তোকে থোড়াই কেয়ার করি।
তোর শপথের কথা ভুলে যাচ্ছিস বুঝি? আমার মেয়ের ভালো মন্দের জন্য দায়ী থাকবি তুই। প্রেতাত্মার কাছে শপথ, তার কোনোই মূল্য নেই। মূল্য নেই? বেশ, বুঝতে পারবি মূল্য আছে কি না। তোর সন্তানদের মাংস ভক্ষণ করবে অরণ্যের শকুনি, গৃধিনী, নেকড়ে আর অন্যান্য হিংস্র পশুরা। তারা এখনো বলছিস শয়তান? বিদেয় হ। তোর বংশে বাতি দিতে কেউ থাকবে না, কেউ না। ঘরের দেওয়ালে টাঙানো ছিল একখানা রামদা। বাবা চোখের নিমেষে হাত বাড়িয়ে সেই রামদাখানা টেনে নিয়ে মাথার উপর তুললেন। বাবার হাত এবং রামদা তীব্র বেগে নিচে নামলো। গিরীন্দ্রের শরীর ভেদ করে সেখানা সাত করে চলে গেল। টাল সামলাতে না পেরে বাবা মাটির উপরে পড়ে গেলেন সশব্দে। গিরীন্দ্রের দেহ অক্ষত, তার দেহ যেন বাতাস দিয়ে, ধোঁয়া দিয়ে গড়া। শানিত অস্ত্র তার কোনোই ক্ষতি করতে পারে না। সে আবার বিকট স্বরে হা 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 করে হেসে বললে, ওরে নশ্বর জীব, কেবল তাদের উপরেই আমরা প্রভুত্ব করতে পারি যারা করেছে নরহত্যা। মানুষ খুন করে তুই পালিয়ে এসেছিলি প্রেত পর্বতের কোলে। কর কর এইবারে শাস্তি ভোগ কর। তোর দুই সন্তান গিয়েছে, তোর তৃতীয় সন্তানকেও তুই রক্ষা করতে পারবি না। মরবে মরবে, সেও মরবে। তারও মাংসহীন হাড়গুলো পড়ে পড়ে শুকোবে গভীর অরণ্যের মধ্যে। তোকেও আমি হত্যা করতে পারতুম অনায়াসে, কিন্তু তা আমি করব না। তুই বেঁচে থাক, সেইটাই তোর সবচেয়ে বড় শাস্তি। তোকে হত্যা করাও তোর প্রতি দয়া করা। পর মুহূর্তে গিরীন্দ্রের মূর্তি মিলিয়ে গেল আমাদের চোখের সম্মুখেই। এরপর আর বিশেষ কিছু বলার নেই। আগেই বলেছি, বাবা গরিব ছিলেন না। পরদিনই তিনি সেই অভিশপ্ত অরণ্য ছেড়ে আমাকে নিয়ে চলে গেলেন একেবারে কাশীধামে। কিন্তু সেখানে গিয়েও তার পরিণাম হলো না আনন্দজনক। কিছুদিন পরেই তিনি পাগলের মতো হয়ে গেলেন এবং সেই অবস্থাতেই তাঁর মৃত্যু হলো ভয়াবহ প্রলাপ বকতে বকতে। তারপর থেকে একাকী আমি দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি স্রোতের শৈবালের মতো। জীবনের আকর্ষণই আমার নেই, চেয়ে আছি কেবল মৃত্যুর দিকে। বন্ধু, আমার কথা বিশ্বাস করো, যা স্বচক্ষে দেখেছি তাই বললুম। কখনো কি শুনেছ এমন জীবন কাহিনী? শুনলে আমার সব কথা। এখন বলো, আমার কি করা উচিত? প্রফুল্ল জবাব না দিয়ে ভাবতে লাগল। পৃথিবীর উপরে ঝরছে পূর্ণিমার ঝর্ণা। মহানদীর আলোকিত স্রোতের সঙ্গে নৌকো তখনও আপনি ভেসে যাচ্ছে লক্ষ্যহীনের মতো। প্রমোদ আবার বললে, আমারও জীবন হচ্ছে এই নৌকার মতো লক্ষ্যহীন। প্রফুল্ল, তুমিও তো বলতে পারলে না আমার কি করা উচিত। প্রমোদ, বিবাহ করো, সংসারী হও। জীবন আর লক্ষ্যহীন বলে মনে হবে না। বিবাহ? বিবাহের নাম শুনে এরকম চমকে উঠলে কেন? আমি করব বিবাহ? প্রফুল্ল, তুমি কি ভুলে যাচ্ছ প্রেত পর্বতের প্রেতাত্মা কি ভবিষ্যৎবাণী করে গিয়েছে? আমার অকাল মৃত্যু নিশ্চিত। প্রমোদ, তুমি তো প্রেত পর্বত এলাকায় বাস করছো না। এখানে কে তোমার উপর প্রভুত্ব করতে পারে? তুমি কি তাই মনে করো? নিশ্চয়ই করি। তবে আজ মনের ভিতরে আসন্ন মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছি কেন? ও তোমার মনের ভুল। ভুল নয় বন্ধু, ভুল নয়। চোখের সামনে দেখছি আমার আর পৃথিবীর মাঝখানে একখানা কালো পর্দা নেমে আসছে ধীরে ধীরে। এমন পূর্ণিমার ভেতরেও তুমি আবিষ্কার করছো কালো পর্দা?
তোমার কল্পনা শক্তি আছে বটে। আমার আমার মাথা ঘুরছে, দম বন্ধ হয়ে আসছে। প্রমোদ, এখন বুঝছি তোমার জীবন কাহিনী শুনতে চেয়ে আমি খুব একটা বুদ্ধিমানের কাজ করিনি। তুমি অত্যন্ত উত্তেজিত হয়েছ। অতীতের দুঃস্বপ্নের কথা বর্ণনা করতে করতে তোমার মস্তিষ্ক উত্তপ্ত হয়ে উঠেছে। ওঠো, ধরো হাল, নৌকা তীরের দিকে নিয়ে যাই। কেন? তীরে নৌকা ভিড়িয়ে আমার সঙ্গে তুমিও নদীর ঠান্ডা জলে স্নান করবে। তোমার অলৌকিক কাহিনী শুনে আমারও মন যেন কেমন কেমন করছে। স্নান করলে আমরা দুজনেই হয়তো কতটা প্রকৃতিস্থ হতে পারবো। জলে দেহ স্নিগ্ধ হতে পারে, কিন্তু মন কি ভিজবে প্রফুল্ল? মনের ওপরেও দেহের প্রভাব আছে বই কি। ব্যাধি যখন দেহকে জীর্ণ করে, মন তখন সুস্থ থাকে না। এত করে যখন বলছো, তোমার আদেশই পালন করব। এই বলে প্রমোদ উঠে হালের কাছে গিয়ে বসল। দুই হাতের দুই দাঁড়ের দ্বারা নদীর জলে হীরক চূর্ণ ছড়াতে ছড়াতে প্রফুল্ল নৌকো নিয়ে চলল তীরের দিকে। যেখানে নৌকো ভিড়ল সেখানে দাঁড়িয়ে নীল অরণ্য স্নান করছিল চন্দ্রকিরণ ধারায়। সবুজ পত্রের ছন্দে তাল রেখে গান গাইছিল রাতের গায়ক পাখি। চারিদিকে ছড়িয়ে আছে একটি নিবিড় শান্তির মাধুর্য। প্রমোদ নৌকো থেকে নেমে চারিদিকে চোখ বুলিয়ে গাঢ় স্বরে বললে, এই বিশ্বে আছে কত সৌন্দর্য, কত ঐশ্বর্য, কিন্তু আমি কিছুই গ্রহণ করতে পারলাম না। প্রফুল্ল জবাব দিলে না। সে তখন পিছন ফিরে নৌকোর দড়িগাছা একটা গাছের গুড়ির সঙ্গে বাঁধতে ব্যস্ত ছিল। আচম্বিতে একটা গুরু দেহ পতনের শব্দ হল। সঙ্গে সঙ্গে আর্তনাদ ও ব্যাঘ্রের ভৈরব গর্জন। অত্যন্ত চমকে ফিরে প্রফুল্ল কেবল দেখতে পেলে প্রকাণ্ড একটা ব্যাঘ্র প্রমোদের দেহ মুখে করে বিদ্যুতের মতো তীব্র গতিতে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। খানিকক্ষণ আচ্ছন্নের মতন সে দাঁড়িয়ে রইল। নিজের চক্ষুকেই বিশ্বাস করতে পারল না। তারপর শিশুর মতন কেঁদে উঠে যন্ত্রণা বিকৃত স্বরে বললে, প্রমোদ, তোমাকে তীরে এনে শেষটায় আমি তোমাকে হত্যা করলুম। উফ! জ্ঞান হারিয়ে সে পড়ে রইল নদীর বালুকা তটের উপরে। প্রিয় গল্প সাথী, শুনলেন প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের অন্যতম সেরা গল্প প্রেতাত্মার প্রতিশোধ। গল্প পাঠে সুশীল মজুমদার, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, দেবাশিস দিঘাল, আশিস রায়, প্রজ্ঞা মুখার্জি, ইলোরা দে মজুমদার এবং সুমন সরকার। আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করার পাশাপাশি আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। আমাদের পরের উপস্থাপনা নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব আপনাদের কাছে। আমাদের পরের উপস্থাপনার নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তাদের স্বাগত জানিয়ে অনুরোধ করছি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, আরও অনেকটা পথ চলতে আমাদের সাহায্য করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার যোগাযোগ হবে পরের উপস্থাপনায়। সকলে ভালো থাকবেন। নমস্কার।